আজ চলেছি আম্মার বাড়ি। দেশপ্রেমিক মনোরঞ্জন গুপ্ত, যার ভাইজি। তার সম্বন্ধে হয়তো অনেকেই জানেন না, তাই তার বাড়ি গিয়ে জানবো তার সম্বন্ধে অনেক কথা। বাড়িতে ঢুকেই দেখতে পেলাম একটি গাছ। একটি গাছ নয়, অনেক গাছ, যেখানে পাখিরা এসে বাসা বাঁধে। এবং সব থেকে বড় কথা, সেই পাখির বাসাগুলো তিনি তার নিজের ঘরে পাখিরা চলে গেলে সেগুলো সাজিয়ে রেখে দেন। কাজেই বুঝতেই পারছেন তার আন্তরিকতা। শুধু তাই নয়, তাছাড়াও বাড়িতে কোনো অতিথি আসলে তার সঙ্গে কিভাবে ব্যবহার করবেন সেটা তো বলে দেওয়ার অপেক্ষাই রাখে না, কারণ বাংলাদেশের মানুষ ছিলেন তো। তাই আসুন শুনি আজ তার গল্প। ছোটবেলায় যে সময়টা তুমি মানে বাংলাদেশে ছিলে, সেই সময়টার কথা বলো না, একটুখানি শুনবো। কেমন তোমার কাটতো এই সময়টা? বাংলাদেশে ছিলাম, আমরা পার্টি করতাম, মিছিলে যাইতাম। তারপরে মিছিল টিকাইয়া আবার আমরা তিনটি মেয়ে মিলে আবার একটা সমিতি করলাম, আদিরা মহিলা বিবাহ সমিতি। আচ্ছা। তো সেই সমিতিতে আমাদের অনেক কিছু হতো। সপ্তাহে একদিন আমরা মিটিং কল করতাম। মিটিংয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে আহ্বান করতাম। তখন তো বাইক ছিল না, আমরা চৌহামুখে দিয়া সব অ্যারেঞ্জ করতাম। তারপরে আমাদের একটা বৃদ্ধাশ্রম ছিল, সেখানে আমরা ছোড়া খেলা শিখতাম, লাঠি খেলা শিখতাম, পাশও করছি। তারপরে মহাত্মা গান্ধী সূত্রযজ্ঞ আরম্ভ করতে কইল, আমরা সূত্রযজ্ঞ করলাম। সূত্রযজ্ঞ করিয়া ৩২ নম্বর সুতা কাটছি, সবচেয়ে মিহি সুতা, এবং সেই সুতো দিয়ে তাতে কাপড় বুড়াইছে। আমরা তাঁতও বুনেছি, এক পেটি করে। হ্যাঁ, আবার এই আমরা তুলা নিজেরা ধরতাম, নিজেরা নিজেরা আমাকে নিজেরা ধরতাম, নিজেরা পাঁচ করতাম। ওই পাঁচ দিয়ে আমরা সুতা কাটতাম। সুতো কেটে পাশ করলাম, ফার্স্ট হইলাম সেই সুতা কাটায়। ক্লাসেও বরাবর ফার্স্ট হয়েছি। তারপরে এই ফার্স্ট হইয়া প্রাইজও পাইছি। তখনকার দিনে বই দিত, ফার্স্ট পুরস্কার বই পেয়েছি। তারপরে সুতা কাটায় পাশ করে আমরা আবার বিভিন্ন গ্রামে যেতাম সুতা কাটা শেখাতে। আমাদের টিচার ছিলেন সতীশ কুমার ভদ্র। সতীশদার সঙ্গে আমরা তিনটি মেয়ে, আমি বেলা ইলা পড়ু, তিনটি মেয়ে মিলে আমরা গ্রামে গ্রামে সুতা কাটা শেখাতে যেতাম। এবং সেই গ্রামে গ্রামে সব বড় বড় জমিদারদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে খাওয়াতো। সেখান থেকে ফিরে আসতাম। ছোটবেলায় এই যে তোমার সময়টা তোমার কাটলো, তখন কেমন লাগতো তোমার? এখন কেমন লাগছে? খুব ভালো লাগতো, হ্যাঁ, খুবই ভালো লাগতো। আচ্ছা। কারণ যেদিন মিটিং কল করতাম সব গ্রামের লোক আসতো, কত ভালো লাগতো। সেখানে আবার আমরা যে যা পারতাম আবৃত্তি করতাম। তারপরে গান করতো যে যার যেমন যার। তুমি তোমার চোখে কাকে কাকে দেখেছো? রবীন্দ্রনাথ বা মহাত্মা গান্ধী বা তখনকার সময়ে? না, আমি ইন্দিরা গান্ধীরে দেখছি, ভিভি গিরিরে দেখছি, আর জ্যোতি বসুরে দেখছি। জ্যোতি বসুর মিটিংয়ে তো গেছি। গিরি ইন্দিরা গান্ধীর সঙ্গে হাত মিলাইলাম। ইন্দিরা গান্ধী ভাষণ দিচ্ছে, পাশে বসে আছি, ভিভি গান্ধীর সাথে এরকম নমস্কার করলাম। তুমি দিল্লিতেও গিয়েছিলে? দিল্লিতে যখন আমার কাকা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, ওনাকে যখন তাম্রপত্র দিল, তখন কাকার সঙ্গে আমি দিল্লিতে গেছি। তখন মোগল গার্ডেন্সে কারুকে ঢুকতে দেয় না, কিন্তু আমি কাকার সঙ্গে প্রেসিডেন্ট হাউসের পেছনে মোগল গার্ডেন, ওই মোগল গার্ডেন ঘুরে সব দেখে এসেছি। আচ্ছা, তো তোমার কাকা তো ফ্রিডম ফাইটার ছিলেন, দেশপ্রেমী ছিলেন, তো তার সম্বন্ধে স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং উনি তাম্রপত্র পুরস্কার পাইছেন। আচ্ছা, কাকা আজীবন জেলে জেলে কেটেছে, যার জন্য কাকা বিয়ে শাদিও করেননি। আচ্ছা, তো তার সম্বন্ধে একটু বলো না, যে সেই সময় কি দেখেছো তুমি চোখে?
তোমার কিরকম লাগতো? কাকার সম্বন্ধে তো আমি, আমাদের বাড়িতে কাকা যখন থাকতেন কোলে বসিয়ে কাকা মিটিং করতেন। মিটিংটা আমাদের বারান্দায় হতো, আমাদের বিশাল বারান্দা ছিল, ওই বারান্দাতেই মিটিং হতো। কাকা সেই মিটিং করতেন, আমি কাকার কোলে বসে থাকতাম বা কাকার পাশে বসে থাকতাম, তাই? এইরকম হতো। ওই মিটিং করতো। তারপরে তো কাকাকে জেলেই ধরে নিয়ে গেল, তো আস্তে আস্তে আমিও বড় হতে থাকলাম। তারপর যখন দেশ স্বাধীন হলো, ও কাকা জেলে বসে আমাকেই শুধু চিঠি লিখতেন। আচ্ছা। এখন তখন আমি ছোট, তাও আমাকে সব জেলের কাহিনী দিয়ে, দার্জিলিং জেলে যখন ছিলেন বক্সার, তখন ঘরের মধ্য দিয়ে মেঘ উড়ে যেত, এই সব ডিসকাশন করে কাকা আমাকে চিঠি দিতেন। কোন জেলে ছিলেন উনি? বিভিন্ন জায়গায় বক্সার, ওখানে তো ছিলেন, বক্সার জেল থেকেই চিঠি লিখতেন। আচ্ছা, কাকা আন্দামান জেলে ছিলেন, সেটার সম্বন্ধে যদি একটু বলেন। সেটা সম্পর্কে না, আমি তখন খুব ছোট ছিলাম, আচ্ছা। কাজে আমার ঠিক ততটা মনে নেই। তবে উনি বক্সার জেলে গিয়ে যে চিঠি লিখতেন সেগুলো আমার মনে আছে। চিঠি কি এখনো আছে? চিঠি আমার এখনো খুঁজলে বোধহয় পাওয়া যাবে, কিন্তু এখন কোথায় আছে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা। আগ্রহ করছে যে তারপরে কাকা জেলে গেল, আমরা আবার স্বাধীনতা, দেশ স্বাধীন হওয়ার জন্য আমরা আবার মিটিং মিছিল করতাম। কবে? মৃত্যুদিন হচ্ছে 13ই অক্টোবর। কাকা মারা যাওয়ার পর ওনাকে কেওড়াতলা মহাশ্মশানে, ওই আলাদাভাবে, মানে ওনার শ্মশানে আর কারোর দাহ করতে পারবে না, এবং ওনার শ্মশানে কাকার একটা স্ট্যাচু বসিয়ে প্রতিদিন স্বাধীনতা দিবসের দিন, স্বাধীনতা সংগ্রামের দিন ওখানে আগে মিটিং হতো। আচ্ছা। সেইটা পরবর্তীকালে বন্ধ হয়ে গেছে। খনা দিয়ে আসতো, ওরা সব কাজ করতো। আর সুব্রততার প্রিয়রঞ্জন দাস শুনছি, প্রিয়রঞ্জন দাস শুনছি আসতো। আমরা যখন গান শিখতাম না, এটা তো কই নেই, গানের স্কুলে অমরেশ লাহিড়ী, বাঁশরী লাহিড়ী গান শেখাতে, কুমারেশ বোস, তারপরে এই যে উৎপলার কি কি জানি, উৎপলা সতীনাথ, সতীনাথ মুখার্জি, এরা সব আমাদের গানের স্কুলে আসতো। আচ্ছা। এদের কাছে আপনাকে তুমি এখনো গান গাইতে পারো? পারো না? আমার তো মনে হয় একটুখানি পারবে। একটুও না। আচ্ছা, মানে এই যে গানের আর্টিস্টরা তখনকার দিনে ছিলেন তারা, আর এখন যে সমস্ত আর্টিস্টরা এসছেন, তোমার কিরকম মনে হয়? বুঝি না, এখন গান শুনি ঠিকই, কিন্তু গলায় কাজ কম। আর নাচ দেখি, নৃত্য দেখি না, গান শুনি, সঙ্গীত শুনি না, বুঝছো? নাচে ঠিকই, কিন্তু এখন নাচ আছে, নৃত্য নাই। শুনছেন তার কথা? এই বয়সে এসেও তিনি কিন্তু কাউকে ভয় পান না। তিনি সকলের সম্বন্ধে একই কথা বললেন, এবং শুধু তাই নয়, তার প্রত্যেকটা কথায় সচ্ছলতা এবং স্পষ্টবাদী। এরকম একজন আম্মা পেলে কার না ভালো লাগে বলুন তো? আমি কিন্তু আপনাদেরকে লাইক দিতে বলবো না, বলবো তার জন্য একটা কমেন্ট করে তাকে উৎসাহিত করুন। তার এই বয়সেও তিনি আমাদের কাছে তার সব কথা তুলে ধরলেন। আসুন শোনা যাক পরবর্তী কথা। আমি সত্যি খুব দুষ্ট ছিলাম, কেননা বাবা মার মাঝখানে শুইতাম, আমি ছোট্ট ছিলাম, তা বাবা ঘুম পাড়ায় দিত, আমি তো চোখ পিটপিট করিয়ে থাকতাম, বাবা ভাবলে আমি ঘুমাইছি, বাবা আস্তে আস্তে ঘুমায় পড়তো, মা ঘুমায় পড়তো। আমি দুপুরবেলা ছুটির দিনে আর কি, জ্যৈষ্ঠ মাসের ছুটির দিনে, ওই গরমে আমি জালদা দিয়ে, জলদা টপকাইয়া, জালদা ছিল না আমাদের, এরকম গ্রিল টিল ছিল না, ফাঁকা জালদা ছিল, ওই ছিল না, জালদা দিয়ে লাভ দিয়ে, দরজা খুলে শব্দ পাই যদি পাশে, ওই জন্য জালদা দিয়ে লাভ দিয়ে পালাই গিয়ে গাছে উঠতাম দুপুরবেলা। মানে খুব দুষ্ট ছিলে? হ্যাঁ, খুব দুষ্ট ছিলাম, পালা উঠতাম। তারপরে আবার ওরে বাবা আর যা করতাম, ইয়া যদি বোঝো, বাবাই তো দরজা জানলা সব বন্ধ করিয়া শুইয়া যে থাকবে, আর পাটাতনে উঠতে দিবে না, মানে কাঠের পাটাতন ছিল, আর সিঁড়ি পাটাতনে তো তালা দিয়ে রাখতো। আমি দেয়াল বাইয়া 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 পেছন দিয়া উঠিয়া, ওই পাটাতনের বেড়া ছিল, বেড়ায় কি করে চাকু দিয়ে কুটি দিয়ে কাটিয়ে দিছে, ওই ফাঁকা দিয়ে ঢুকতাম।
করে। তো তুমি তো শুনছি যে তুমি নাকি এই কিছুদিন আগে তুমি এখানে সার্ভে পার্কে তুমি অবরোধ করেছিলে, কেন, কিসের জন্য? আরে পুলিশ এসে চাপে পাঠে ঘরে ঘরে সার্চ করবে, কেন কি আছে সার্ভে গোলাগুলি রাখছি আমরা কেউ, ওই জন্য আমি হচ্ছে কোনো পুলিশ ঢুকতে দেবো না, দেখি কে আমাদের দিঘাইয়ে ঢুকতে পারে। তুমি কি ওখানে অবরোধ করেছিলে? তারপর কি হলো? তারপরে তো তারা চলিয়ে গেছে। চলে গেল পুলিশ এসে? না, ঢুকতে দিই নাই। ঢুকতে দাওনি? দিই নাই। বাহ বাহ, তাহলে তো জিন্দাবাদ জিন্দাবাদ করতে হবে তোমার নাম করে আমাদের বাইরে। কেন, একদিন গাড়ি রাখছে এখানে, বুঝছো, গাড়ি রাখছে, সেই গাড়ির উপরে ও গাড়ির ইয়ে খুলকে দিয়ে গেছে কতগুলি বাচ্চা, কতগুলি ছেলে আইয়া, অভির গাড়ি স্টার্ট করে মনে আছে, খুলিয়ে দিয়ে গেছে। তখন ব্যাপারটাকে আমি বারান্দায় গিয়ে দেখি যে কতগুলি ছেলে এখানে দাঁড়ানো, কী করে তোমরা, যেই কইছি না আমি ছেলেগুলো দৌড়ে গেছে, আমিও ও তো আমার বাইরে হইতে দিবে না, আমিও সঙ্গে সঙ্গে তালা করিয়া ছেলেগুলো দৌড়েছি। তখন সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি। আমি পেছার কাছে, এই তোর বাবার নাম কি, তোর বাড়ি কোথায় বল। আমি সবাই যে ডাকি কেউ বাইরে, আমি একা গিয়া, ওরা এইরকমভাবে গেছে, আমি বাড়ি গিয়া ধরছি। আমার এই বল তোর বাবার নাম কি, তোর বাড়ি কোথায়। তখন সে আমতা করে, বাড়ি কোথায় কইবে না, দাম কইবে না। আমি বললাম ইয়ে কি পাইছিস, এখানে আইছিস গাড়ির ইয়ে খুলে দিয়েছে, গাড়ি নষ্ট করতে, তোদের নামে আমি পুলিশের কেস করবো, এই কইছি। তখন ছেলে দুইটা তৈরি করে। মানে তোমাকে এখনো সবাই ভয় পাচ্ছে, তাই তো? ভয় পায় না, এটা হচ্ছে কি জানিস তো, বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় সবসময়। রুখে দাঁড়ালে ওরা আপসে ভয় পায়, আর ওরা জানে যে কেউ রুখে দাঁড়াবে না, সেইটার জন্যই এরকম হচ্ছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর বাসভবনে, জওহরলাল নেহরুর ভবনে আচ্ছা লাঞ্চ খাইয়ে আইছি, ইন্দিরা গান্ধী খাওয়াইছে, দিব্যি বইয়া খাইয়েছি। কি খেয়েছো সে কি এখন মনে আছে নাকি? তবু তুমি কি খেয়ে না, আবার একদম মনে নেই, সত্যিই মনে নেই। আচ্ছা, এখন তুমি কি খেতে ভালোবাসো এখন? হ্যাঁ, কিছুই না, মিষ্টি তো ভালোবাসি, বরাবরই আমি মিষ্টি। তো আগের সময়ে যে তোমার সময় আর বর্তমান সময়ে যে সময়, সেই দুটোর মধ্যে কোনটা তোমার সব থেকে বেশি ভালো লাগে? আমার ছোটো বয়সটা বেশি ভালো লাগছে। কেন? আরে ছোটো বয়সে দৌড়ঝাঁপ করিয়ে বেড়াইছি, মিছিল করছি, গাছ কোনোদিন তলার ফল খাইছি, গাছে উঠিয়া ফল খাইছি, তবে এগুলো ভালো লাগে না। সেইটাই, কোনোদিন তলার ফল খাইছি আমরা, গাব গাছ উঠছি, গাব গাছের ফল পারিয়ে খাইছি, আবার টোকরে করিয়ে ফ্রক করতাম, টোকরে করিয়ে আবার মা বৌদিদের জন্য লইয়া আইতাম, জামড়ি পারিয়া টোকরে করিয়ে লইয়া আইতাম, জাম পারিয়ে আনতাম, জাম টোকরে আনা যায় না, আবার জামের ট্রেন আবার একটা কিছু লইয়ে নিত, উঠলে আবার জামে দাগ লাগে, তাও লাগতো না, আমার দাগ লাগতো। খুব ভালো লাগতো সেই সময় ছোটবেলা। গেছে সেইটাই, মানুষের এই বয়সে যেটা হয় আর কি, রোগ এসে যায়, সুগার হয়েছে, আর প্রেশার টেশার দেয়, আর সবই ঠিক আছে। অর্শ আছে, তবে অর্শটা এখন অনেকটা কন্ট্রোলে। আচ্ছা, তা আগেকার দিনে তোমরা যে খাবার দাবার খেতে, সেগুলো তো শুনেছি খুব মানে নির্ভেজাল খাবার দাবার ছিল, কিন্তু এখন তো সব মানে উল্টোপাল্টা খাবার, যার মধ্যে। আরে বাবা, আগেকার দিনে আমরা দেশের বাড়িতে কিছু কি দিয়ে খাইনি। আচ্ছা, আর আলু তো পাওয়া যাইতো না। আমাদের যা আমরা ছিলাম, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ির ইয়েটা জানি না, বাবার বাড়ি ছিল কি বলে তালুকদার। আচ্ছা, কাজে প্রচুর জমি জমা, আর আমরা সবজি কোনোদিন কিনে খাইনি। মূলো, ঝিঙে, বেগুন, পটলও পাওয়া যাইতো না গ্রামের বাড়িতে, পটল গাছে ছিল না। তারপরে কাঁকরোল, ধুদুল, বউ সিমড়া তো গাছের থেকে পালিয়ে নিয়ে খাইতো। হ্যাঁ, এই প্রচুর কাজে আমাদের সবজি কিনতে হতো না। আর এখন তো সমস্ত সবজিতেই মানে খাদ দেওয়া রয়েছে, এবং নানান রকমভাবে সবজি, তো এই সমস্ত তোমার কষ্ট হয় না? কোনো কষ্ট হয় না, সব খাচ্ছে ভালো, অভ্যাস হয়ে গেছে। বুড়ো বয়সে সব প্রাইজ পেয়েছি কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে। আচ্ছা, রেসিডেন্সের কথা প্রত্যেকবার নবমীর দিন পূজায়, আচ্ছা, পূজার নবমীর দিন আমি সেই রেসিডেন্সেও প্রথম হইতাম আচ্ছা, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে।
তারপরে এইগুলোতে এটা বুড়ো বয়সে এসে মন্দির থেকে যে গুণীজন সম্বর্ধনা দিছে, একটা শাল দিছে, এইটা দিছে, তারপরে ওইটা দিছে, আচ্ছা। এগুলো সব দিছে। তোমার ছোটবেলার কথাটা তো তুমি বললে ভীষণ ভালো ছিল, এবং তুমি ভীষণ মানে তুমি এমন মানুষ ছিলে যে আমার শুনেই অবাক যে তুমি রন পায়ে হাঁটতে পারতে। বাপরে বাপ, কি আশ্চর্য! ভালো দৌড়াতে পারতো, লাঠি ছোড়া খেলা শিখেছি, আচ্ছা। লাঠি খেলা শিখেছি, আর রড পায়ে খুব ছুটতে পারতাম। আরে বাপ! একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে রড পায়ে ছুটতাম, আমার রড পা ছিল। আচ্ছা, মানে এখন তো আর সেটা সম্ভব নয়, কিন্তু তবু সিমেন্টে পারা যায় না, মাটির জায়গায় রড পায়ে দৌড়েছে। দৌড়াতে জঙ্গল রডপার সব জঙ্গলের মধ্যে দিয়ে মাটিতে সিমেন্টে পেছড়ে যাবে। পাকা রাস্তায় স্বাভাবিক স্বাভাবিক, কাজ এটা হবে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু কারণ না। নিচটা তো সরু, বাঁশের লাঠি তো। আপনি কি করেন এভাবে বিদায় সম্ভাষণ? আম্মা কিন্তু করেন। আসুন দেখি তার বিদায় সম্ভাষণের পালা। মায়ের নিয়ে তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের তরফ থেকে তোমার জন্য সেটাই রইলো, এবং আমি তোমাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রার্থনা করি সবাই সুস্থ থাক, দীর্ঘজীবী হও, এই ভালো ভগবানের কাছে প্রার্থনা করি। তুমি ভালো থাকো, ব্যাস এইটুকুই চাই। আম্মা আমাদের গান শোনালেন না, কিন্তু বললাম একটা রিসাইটেশন করতে। আসুন সেটা শুনে নি। হারিয়ে গেছে খেই, কোথায় যে গেছে তার ঠিক নেই। সে কি আদিকালের বন্দিগুলোর দেশে, যেটায় হারিয়ে গেছে সব আমার শৈশব। পরবর্তী পর্বে দেখুন মনোরঞ্জন গুপ্তর জীবন কাহিনী। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।